ছি 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 ছি, পরি এটা কি করলো? হ্যাঁ, তোমার গায়েও হাত তুলবে আমি তো ভাবতেই পারছি না। আরে খুব লেগেছে না? দেখি মুখটা দিকে করো, দিকে করো। হ্যাঁ ওই তো, গালে একেবারে 5 আঙুলের দাগ বসে গেছে। ইস, এই পরিটা না চিরকালের অসভ্য। যেমন ওর কথা বলার ধরন তেমনি চালচলন। আমার তো এবারে মেয়ে বলে মনেই হয় না। তোমার মতন এরকম শিক্ষিতা মার্জিত রুচির মেয়ের সঙ্গে ওইটা কি করে করলো বলো তো? আর দাদাই বা কিরকম? হ্যাঁ, বৌদির আত্মহত্যা করার চেষ্টা করার জন্য তোমাকে দায়ী করলো। আপনার এসব কথা আমার ভালো লাগছে না, প্লিজ আপনি এখন এখান থেকে যান। দেখো শতরূপা, এত বড় একটা ঘটনা ঘটে গেল, একমাত্র আমি কিন্তু তোমার কাছে এলাম, আর তো কাউকে মুখ খুলতে শুনলাম না। আসলে কি বলতো, আমি না অন্যায় একদম সহ্য করতে পারি না, মুখের ওপর সব কথা বলে দিই। শুনুন, আমার ব্যাপারে আপনার এত কথা না বললেও চলবে। আমার নিজের সমস্যা আমি নিজেই সমাধান করতে পারি। হ্যাঁ তা হয়তো জানো, আসলে আমার স্বভাবই এটা। কেউ কোনো বিপদে পড়লে না আমি সঙ্গে সঙ্গে ছুটে আসি। দেখো তুমি এই বাড়ির সবার বিপদে আপদে এত করেছো, আর আজকে তোমারই পাশে দাঁড়াবার কেউ নেই। দেখো তুমি যদি আমার উপরে ভরসা করো, তাহলে আমিও তোমাকে সাহায্য করতে পারি। আপনাকে যে আমি বললাম, আমার লড়াই আমি একাই লড়তে পারবো, কারোর সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তার নমুনা তো দেখলাম। পরি তোমাকে মারলো আর তুমি চুপচাপ সহ্য করলে। কি লড়াই যে তুমি করছো ভগবানই জানেন। আরে বাবা, পরি যখন তোমাকে আঘাত করলো, তোমারও তো উচিত ছিল প্রত্যাঘাত করা। আমার শিক্ষা, আমার রুচি, আমার ভদ্রতা আমাকে অন্যরকম কোনো অ্যাকশন নিতে আটকেছে। তার মানে কিন্তু এটা নয় আমি কোনোদিন কোনো পাল্টা আঘাত করব না, বা এটা ভাবারও কোনো কারণ নেই আমার ভদ্রতা আমার দুর্বলতা। হ্যাঁ, আমিও তো সেই কথাই বলছি। আরে বাবা, পাল্টা মার দাও, তবে তো পরির শিক্ষা হবে। তোমার তো অনেক চেনা জানা আছে গো, তাদের কাউকে ফিটিং করে একটু পরীকে ঠ্যাঙাও না। এই জানো তো, আমার না অনেক দিনের ইচ্ছে, পরীকে বেশ কেউ বেধড়ক মারছে আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। দেখুন, আপনার এই ইচ্ছেগুলো পূরণ করার কোনো ইচ্ছেই আমার নেই। আর তাছাড়া পরীর ওপর তো আমার কোনো গ্রাজ নেই। পরী তো আসল দোষী নয়, আসল দোষী মিস্টার চৌধুরী। তাকে শাস্তি পেতে হবে। সত্যি এতগুলো প্রমাণ পেল, তাও তোমাকে স্বীকার করলো না। আমার তো দাদার উপর থেকে শ্রদ্ধা ভক্তি সব কিছু উঠে যাচ্ছে। স্বীকার তো ওনাকে করতেই হবে, আজ না হয় কাল। যে দোষ উনি করেছেন সবার সামনে দাঁড়িয়ে তা স্বীকার করতে হবে ওনাকে। তা না হলে ওনার বাঁচার কোনো অধিকার নেই। জানো মা, শতরূপার কি সাহস! শতরূপা দাদুকে বলেছে এই যে ঠাম্মা আত্মহত্যা করতে গেছিল, সেটার পেছনে নাকি দাদুর হাত। দাদুর জন্য নাকি ঠাম্মা আত্মহত্যা করতে গেছে। তুই ভাবো মেয়ে ছেলেটা কত সাহস! ব্যাস, আমার সামনে আমার দাদুকে অপমান করা, কষিয়ে দিয়েছি একটা। বেশ করেছিস, আমি খুব খুশি হয়েছি। আসলে কি জানো তো ব্যাপারটা, দাদুকে ভালো মানুষ পেয়ে শতরূপা নিজের কাজটা হাসিল করতে চায়। জানে ভালো মানুষ কিছু করতে পারবে না। আমি তোমায় বলেছিলাম মা, যেদিন আমি ওকে ধরবো ও সেদিনেই বুঝতে পারবে যে ওর খেলা শেষ। তা হ্যাঁ রে, তুই যে ওর গায়ে হাত তুললি, তা এতে কোনো ঝামেলা হবে না তো? শুনেছি তো ওর অনেক ওপর মহলে জানাশোনা আছে। এত টেনশন করো তো মা, ঝামেলাটা কি হবে? হ্যাঁ, আর চটটা খাওয়ার পর না কোনো সাহস ছিল না, মুখ দিয়ে কোনো কথা বেরোয়নি। আমার সামনে আমার দাদুকে অপমান করবে, আমি কিছু বলবো না। তোমরা তো এমনি হাঁ করে দাঁড়িয়ে আছো, আমিও দাঁড়িয়ে থাকবো। দেখবো ওর কত জানে কত জাল, কিচ্ছু করতে পারবে না। আমি তো বলছি তুই ঠিক কাজ করেছিস। ব্যাপারটা একটা হেস্তনেস্ত হওয়া দরকার ছিল। তুই ছাড়া না
কেউ এই কাজটা করতে পারতো না। এবার যদি মেয়েটার একটু জ্ঞানগম্যি হয়। আই সালা, যার নাম করা হচ্ছে সে একেবারে স্বয়ং এসে হাজির। অনেক দিন বাঁচবে তুমি, আর অনেক দিন বাঁচবে মানে অনেক দিন মা, বুঝলে, আমাদের সকলকে জ্বালাবে। আমার বাঁচা মরাটা তোমার উপর নির্ভর করছে না পরি। আর তাছাড়াও যে নিজে নিজেই চলছে তাকে আর নতুন করে জ্বালাবার কি আছে? ওই চুপ করো। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম না যে বাড়ি থেকে চলে যাও, না গিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে আমার ভাষণ দিচ্ছ। একটা চড়ে বুঝি শখ মেটেনি, আরো কয়েকটা দরকার? হ্যাঁ, আর আরো মারবো? পরি, পাল্টা আঘাতটা আমিও করতে পারি পরি, সেদিনও পারতাম। কিন্তু একজন বয়স্ক মানুষের সামনে তোমার গায়ে হাত তোলাটা আমি আমার রুচি বিরুদ্ধ মনে করি, তাই নিজেকে সংযত করেছি। আরেকটা কথা মনে রেখো, আমার গায়ে হাত তোলার জন্য একদিন তোমাকে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। কি কি বললে? পরীকে তোমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে? কেন? আরে ছাড়ো তো মা, ওর মাথা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছো না? পুরো মাথাটা গেছে। কি যাবে না তুমি এখান থেকে? এরপর কিন্তু হাড় গোড় ভেঙে হাতে ধরিয়ে দেবো। কি হলো বললে না তো? পরীকে কেন ক্ষমা চাইতে হবে? আমি এতদিন ধরে যা বলে আসছি সেই সমস্ত কথা সত্যি বলি। আমার সঙ্গে এই চৌধুরী পরিবারের রক্তের সম্পর্ক আছে। এইটা যেদিন সবার সামনে প্রমাণ করা হবে সেই দিনই পরি বাধ্য হবে আমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে। রক্তের সম্পর্ক তোমার সঙ্গে এ বাড়ির লোকেদের? তা এত দিন ধরে আমি তোমায় কি জিজ্ঞেস করছি, বলো বলো বলো, তোমার সম্পর্কটা কি সেটা বলো। তাহলে বলছো না কেন? ঝেড়ে কাশছো না কেন? কারণ আমি যদি নিজের মুখে স্পষ্টভাবে কথাটা বলি তাহলে মিস্টার চৌধুরীর তৈরি করা এতদিনকার মুখোশ সেটা খুলে পড়ে যাবে। তাছাড়া আমি একজনকে কথা দিয়েছি আমার নিজের পরিচয় এবং তার অধিকার আদায় করব, আর সেটা আমি করবই পরি। বাহ, তো সেটা কোন ইয়ারে করবে সেটা জানা আছে? একটু বলে দেবে আমাদের। এত ব্যস্ত হচ্ছ কেন পরি? আমি তো জন্মের পর থেকে অপেক্ষা করে আছি। তুমি এই কটা দিন অপেক্ষা করতে পারছো না? তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, যা হবে সেটা খুব তাড়াতাড়ি হবে। হঠাৎ করে ফোন করে আমার সঙ্গে দেখা করতে চাইলেন? শুনলাম তুমি নাকি চৌধুরী বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছো, তাই তোমাকে কনগ্রাচুলেট করতে ডাকলাম। তাই? তা সেটা তো ফোনেও করা যেত, দেখা করতে চাইলেন কেন? ফোনে আর সামনে কথা বলার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাছাড়া এতদিন আমি জানতাম যে চৌধুরী বাড়িতে শুধু আমি আগুন ধরাই, এখন দেখছি সেই কাজটা তুমি করছো। তো ডেফিনেটলি আমার মনে হলো এই মুহূর্তে তোমাকে একবার সামনাসামনি দেখি, লোকটা সামলাতে পারলাম না। বিশাখা, আপনার যদি সত্যি কোনো কাজের কথা থাকে আমার সঙ্গে তাহলে সেটা বলুন, কারণ আমার তাড়া আছে। তারা তো থাকবেই, কারণ তোমার তো প্রচুর কাজ, তাই না? কাজের মানুষ। আর এত কাজের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আদিত্য নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে একটা মিথ্যে অভিযোগ সুন্দর করে সাজিয়ে তোলা, তাই তো? ভুল করছেন। মিস্টার চৌধুরীকে আমি কোনো মিথ্যে অপবাদ দিইনি, যেটা সত্যি সেটাই বলেছি। আর সত্যি ঘটনা কোনো কিছুর তোয়াক্কা করে না, ভালো মন্দ সুখ দুঃখ কোনো কিছুর না। যেটা সত্যি সেটা বরাবরই সত্যি। আদিত্য নারায়ণ চৌধুরী? হ্যাঁ বলছি, কি বলছেন? দাদা, আমার প্রণাম নেবেন। কি
কে বলছেন? গলাটা চিনতে পারলেন না? অবশ্য আমারই দোষ। অনেকদিন আপনাকে ফোন করা হয়। আমি সুজিত। চিনতে পারলেন তাহলে? জানতাম একটু কিউ দিলেই আপনি আমাকে চিনতে পারবেন। সুজিত সান্যালকে ভুলে যাওয়া আপনার পক্ষে সম্ভব নয়। যাক, কেমন আছেন দাদা? শরীর মন সব ভালো তো? না, আমার শরীর ভালো নেই। আমি রাখছি। ফোন রাখবেন না সুজিত। আপনি হঠাৎ এভাবে ফোন কেটে দিলে আমার খুব খারাপ লাগবে। আর আপনি তো জানেন, খারাপ লাগলে আমার মাথা গরম হয়ে যায়। তখন ইচ্ছের বিরুদ্ধে আমি বাজে কাজ করে ফেলি। হ্যাঁ, শোনো সুজিত, আমার ব্যবসার অবস্থা এখন ভালো নয়। তুমি এ সময় আমাকে চাপ দিও না। আমি টাকা দিতে পারবো না। আমি চৌধুরী পরিবারের ধ্বংস করতে আসিনি। আমি এসেছি শুধুমাত্র আমার অধিকার ফিরে পাওয়ার জন্য। আর হ্যাঁ, আরেকটা কথা, মিস্টার চৌধুরী বা মিস্টার চৌধুরী পরিবারের সঙ্গে আমার যাই ঘটে থাকুক না কেন, অন্য কারোর হাত যদি চৌধুরী পরিবারের কোনো রকম ক্ষতি করতে চায়, তাহলে সেই হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেব। বেশ, চেষ্টা করে দেখুন। একটা কথা বলে রাখি, বিশাখা দত্তর এগেনস্টে আজ অবধি যে গেছে, যতবার গেছে, তাকে তার খেসারত খুব খারাপভাবে দিতে হয়েছে। সেজন্য সেটা মাথায় রেখে আরেকবার ভেবে দেখবেন যে আপনি আমার এগেনস্টে যাবেন না যাবেন না। ওয়েল, আপনার চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম। খেসারত কাকে কখন কোথায় দিতে হবে সেটা না হয় সময় বলে দেবে। গুড বাই। সুজিত, আমি ভেবেছিলাম তুমি মরে গেছি। দাদা, সুজিত সান্যালরা এত সহজে মরে না। যাক, আপনি আমার বিপদের সময় রীতাকে আশ্রয় দিয়ে আমার উপকার করেছিলেন। অবশ্য আমি জানতাম ইচ্ছার বিরুদ্ধেও আপনি রীতাকে আশ্রয় দেবেন। আমার একটু তাড়া আছে সুজিত, আমি ফোনটা রাখবো? ভালো লাগলো এই যে আপনি ফোন রাখার জন্য আমার পারমিশন চাইলেন, এটা আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি একটা ছোট্ট কথা আপনাকে বলি, তারপর ফোনটা রাখবেন। বলবো? বলো। আসলে দাদা, এতদিন কষ্ট করে চালিয়েছি, এবার আপনার দরবারে আমাকে হাজির হতেই হবে। না না, তুমি আসবে না। আমি তোমার মুখ দেখতে চাই না। বিশ্বাস করো সুজিত, আমি কিন্তু ফকির হয়ে গেছি। আমার মুখ দেখলে আপনি ভয় পান, এটা আমি জানি, কিন্তু আমার তো কোনো উপায় নেই দাদা। আপনি আমাকে সাহায্য না করলে মুখ আমাকে খুলতেই হবে। আপনি ভাবুন, ফোনটা আমি রাখছি, ভাবুন। কি দিয়ে ঠেকাবো? একে নানান সমস্যায় জর্জরিত হয়ে রয়েছি। এই সময় যদি সুজিত মুখ খোলে তাহলে ও ভগবান, কি করবো আমি?